যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে ইউক্রেন যুদ্ধ বন্ধে একমত ইউরোপ। 4 দফা পরিকল্পনা, খনিজ চুক্তি সয়ে প্রস্তুত ওয়াশিংটন, কিয়েভ। গাজায় মানবিক সহায়তা বন্ধে জাতিসংঘের নিন্দা, ফিলিস্তিনিদের না সরিয়ে গাজা পুনর্গঠনের পরিকল্পনা করছে মিশর। স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। ডোনাল্ড ট্রাম্প ভলোদিমির জেলেনস্কির বাকবিতণ্ডার পর ইউক্রেনে শান্তি ফেরাতে তৎপর ইউরোপ। ইউক্রেন যুদ্ধ বন্ধে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে এগুতে চান ইউরোপীয় নেতারা। এ লক্ষ্যে প্রকাশ করা হয়েছে তাদের 4 দফা পরিকল্পনা। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তি সই করতে তার দেশ প্রস্তুত। ইউক্রেন সংঘাতের বিষয়ে রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আহ্বানে লন্ডনের শীর্ষ সম্মেলনে অংশ নেন ইউরোপীয় সরকার প্রধানরা। গুরুত্বপূর্ণ সম্মেলনে পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও ইইউর শীর্ষ নেতাদের পাশাপাশি যোগ দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার নজিরবিহীন বাকবিতণ্ডার পরেই অনুষ্ঠিত হয় এই সম্মেলন। আলোচনা শেষে সংবাদ সম্মেলন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, যেখানে উল্লেখ করেন ইউক্রেন যুদ্ধ বন্ধে 4 দফা একটি শান্তি পরিকল্পনার বিষয়ে ঐকমত্য হয়েছে ইউরোপ, আর তা নিয়ে যুক্তরাষ্ট্রের সাথেও আলোচনা করা হবে। পরে দেশটির সাথে মিলেই এই পরিকল্পনা নিয়ে এগোবে ইইউ। গত শুক্রবার যুক্তরাষ্ট্রে যা ঘটেছিল তা কেউই দেখতে চায়নি, তবে আমি স্বীকার করি না যে যুক্তরাষ্ট্র একটি অবিশ্বস্ত মিত্র। যুক্তরাষ্ট্র বহু বহু দশক ধরে যুক্তরাজ্যের একটি নির্ভরযোগ্য মিত্র ছিল এবং এখনো আছে। পোল্যান্ড জানিয়েছে ইউরোপীয় দেশগুলি ইউক্রেনের জন্য প্রতিরক্ষা ব্যয় বাড়াতে প্রস্তুত। ইউক্রেন কখনোই রাশিয়ার কথায় চলবে না এবং কিয়েভের একটি শক্তিশালী সেনাবাহিনী প্রয়োজন, এমনটাই জানিয়েছে জার্মানি। এদিকে লন্ডনের ল্যাঙ্কেস্টার হাউসে ইউক্রেন সংকট নিয়ে অনুষ্ঠিত সম্মেলন শেষে জেলেনস্কি মন্তব্য করলেন, ওয়াশিংটনের সঙ্গে বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তি সই করতে কিয়েভ প্রস্তুত। যুক্তরাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক পুনরুদ্ধার করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ফিলিস্তিনের গাজা উপত্যকায় সব ধরনের ত্রাণ ও মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করায় ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে একাধিক আরব রাষ্ট্র ও জাতিসংঘ। ফিলিস্তিনিদের না সরিয়েই মিশরের গাজা পুনর্গঠন পরিকল্পনা প্রস্তুত বলে জানিয়েছে দেশটি। এদিকে গাজা যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে সায় জানিয়েছে ইসরায়েল। সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে রয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকার ভবিষ্যৎ। পবিত্র রমজান মাসের শুরুতে গাজায় সব ধরনের ত্রাণ ও পণ্যের প্রবেশ স্থগিত করেছে ইসরায়েল। গাজায় আরও 50 দিনের যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে তারা সায় দিয়ে হামাসকে হুঁশিয়ারি দিয়েছে, যদি অস্থায়ী যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাব হামাস গ্রহণ না করে তবে এর পরিণতি ভোগ করতে হবে। এর মধ্যে গাজা সীমান্তের কাছে বাড়ানো হয়েছে ইসরায়েলি সামরিক যানবাহনের আনাগোনা। তবে ইসরায়েলের এমন পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে কয়েকটি আরব রাষ্ট্র ও জাতিসংঘ। একে অস্ত্রবিরতি চুক্তির লঙ্ঘন বলে অভিহিত করেছে মিশর ও কাতার। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি জানান, ফিলিস্তিনিদের না সরিয়ে গাজা পুনর্গঠনের মিশরের পরিকল্পনা প্রস্তুত। এদিকে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় হতাহত হয়েছেন আরও কয়েকজন। গত 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে নিহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, রাজনীতি, অর্থনৈতিক উন্নয়ন এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার চর্চা অব্যাহত থাকুক এমন প্রত্যাশার কথাও জানান অমর্ত্য সেন। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তোলার ব্যাপারে তিনি বলেন, বাংলাদেশে দলীয়ভাবে একসঙ্গে কাজ করার ধারা বজায় রাখা উচিত। এছাড়াও প্রধান উপদেষ্টা সম্পর্কে তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত দক্ষ ব্যক্তি। বাংলাদেশের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা নিয়ে তিনি শক্তিশালী বার্তা দিয়েছেন। নিজের দক্ষতা দিয়ে সকল চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন বলেই বিশ্বাস করেন অমর্ত্য সেন। 2024 সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে 1,87,00,000 আন্তর্জাতিক যাত্রী এসেছেন। দুবাইয়ের অর্থনীতি ও পর্যটন বিভাগের সূত্রে তথ্য দিয়েছে গালফ নিউজ।
সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয় 2023 সালের তুলনায় 2024 সালে দুবাইয়ে আন্তর্জাতিক ভ্রমণকারীর সংখ্যা 9% বেড়েছে। বৃদ্ধির কারণ হিসেবে দুবাই শহরের কৌশলগত বিনিয়োগের সুযোগ, অবকাঠামোগত উন্নয়ন, বৈশ্বিক নানা সুযোগ সুবিধাকে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক পর্যটক আগমন বৃদ্ধির সঙ্গে দুবাই শহরে হোটেলের ধারণ ক্ষমতা বেড়েছে। 2024 সালের শেষ নাগাদ শহরটিতে 832টি হোটেলে 1,54,016টি কক্ষ ছিল। হোটেলগুলোর গড়পড়তা কক্ষ বুকিংয়ের হার 78.20%। ভয়াবহ দাবানলের কবলে পড়েছে জাপান। এতে নিহত হয়েছেন অন্তত একজন। কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে। দেশটির প্রধান দ্বীপ হনশুর পূর্ব উপকূলে চলমান ভয়াবহ দাবানলে একজনের প্রাণহানি ঘটে। জাপানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সোমবার জানিয়েছে, ওফুনাতো শহরের কাছে বৃহস্পতিবার থেকে আগুন প্রায় 2,100 হেক্টর জমিতে ছড়িয়ে পড়েছে। গঙ্গা নদীর পানি চুক্তি নিয়ে আলোচনা ও টেকনিক্যাল পরিদর্শন করতে ভারতে পৌঁছেছেন বাংলাদেশের 7 সদস্যের একটি প্রতিনিধি দল। সোমবার সকালে প্রতিনিধি দলটি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জয়েন্ট রিভার কমিশনের সদস্য মোহাম্মদ আবুল হোসেন। 5 দিনের এই সফরে আগামী 4 মার্চ ফারাক্কায় গঙ্গা নদীর সন্নিহিত এলাকা পরিদর্শন করবেন বাংলাদেশের প্রতিনিধিরা। ফারাক্কায় গঙ্গা নদীতে পানির স্তর, পানির প্রবাহ সংক্রান্ত পরিসংখ্যান খতিয়ে দেখবেন তারা। আমরা একটা 7 সদস্যের একটা কমিটি এসেছি। আমরা ফারাক্কা ভিজিট করব। এটা আমাদের রেগুলার ভিজিট, প্রতি বছর একবার আসি। গঙ্গা চুক্তি বাস্তবায়ন, 1996 সালে যে গঙ্গা চুক্তি হয়েছে সেটা বাস্তবায়নের জন্য আমরা প্রতি বছর এটা ভিজিট করি। আমাদের একটা 4 সদস্যের টিম আছে এখানে, তারা প্রতিদিন ফ্লো মেজার করে এবং আমরা বছরে একবার আমরা 2 মেম্বার যে আছি এটার ভিজিট করি। জনপ্রিয় যোগাযোগ মাধ্যম স্কাইপে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। আগামী 5 মে থেকে স্কাইপে আর ব্যবহার করা যাবে না। প্রতিষ্ঠানটি তাদের নতুন পরিকল্পনার অংশ হিসেবে মাইক্রোসফট টিমসকে মূল যোগাযোগ প্ল্যাটফর্ম হিসেবে সামনে আনতে চায়। 2003 সালে প্রতিষ্ঠিত স্কাইপ প্রথম দিকে টেলিফোন ও ল্যান্ডলাইন ইন্ডাস্ট্রিতে বড়সড় ধাক্কা দেয়। অডিও ও ভিডিও কলের সুবিধা এনে বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারীর মন জয় করে নেয় স্কাইপ। তবে সময়ের সঙ্গে সঙ্গে জুম, স্ল্যাক, ফেসটাইমের মতো সহজ এবং আরো নির্ভরযোগ্য প্রতিযোগীদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেনি স্কাইপ। এর প্রযুক্তিও ধীরে ধীরে স্মার্টফোন যুগের উপযোগী হতে পারেনি। বিশেষ করে মহামারীর সময় যখন অনলাইন মিটিং ও ভিডিও কনফারেন্সের চাহিদা গগনচুম্বী হয়, তখন মাইক্রোসফট স্কাইপের বদলে টিমসকে বেশি গুরুত্ব দেয়। মাইক্রোসফট জানিয়েছে চলতি বছরের মে মাসে বাজবে স্কাইপের বিদায়ের ঘণ্টা। তবে এটি বন্ধ হলেও টিমস ব্যবহারকারীদের আরো আধুনিক ও উন্নত যোগাযোগের অভিজ্ঞতা দিবে। টিমসের বহুমুখী ফিচার স্কাইপের তুলনায় বেশি কার্যকর হবে। 2011 সালে গুগল ও ফেসবুককে পেছনে ফেলে মাইক্রোসফট $8.5 বিলিয়ন স্কাইপ কিনে নেয়। তখন এই প্ল্যাটফর্মের মাসিক ব্যবহারকারী ছিল প্রায় 150 মিলিয়ন, যা 2020 সালে কমে মাত্র 23 মিলিয়নে নেমে আসে। চন্দ্রা, নিউজ 24। পলাতক একটা দল বর্তমানে বাংলাদেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার তার সাক্ষাৎকারটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। ডক্টর ইউনূস বলেন, ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। নিজের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় 7 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্র নেতৃত্বের নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে বিবিসি বাংলার সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একান্ত এই সাক্ষাৎকারে তিনি একটি তছনছ হয়ে যাওয়া দেশকে কিভাবে আবারও ফিরিয়ে আনছেন নতুন রূপে সেই ঘটনা জানান। বলেন, বাংলাদেশকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছে আওয়ামী লীগ। যেখানে সব তছনছ হয়ে গেছে, কোনো জিনিস আর ঠিক মতো কাজ করছে না, যা কিছু আছে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে কাজ করতে হবে। কাজে আমার প্রথম চেষ্টা হলো সেই ধ্বংসস্তূপ থেকে আমরা আসল চেহারাটা বের করে আনা, মানুষের দৈনন্দিন জীবন সহজ করে আনা, সেই চেষ্টাটার মধ্যে ছিলাম।
ডক্টর ইউনূস জানান ধ্বংসাবশেষ থেকে নতুন চেহারা ফুটিয়ে তুলতে সফল হচ্ছেন তারা। আমি বলবো যে ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম, এখন একটা নতুন চেহারা আসছে, ভেসে উঠছে, যে আমরা অর্থনীতি সহজ করেছি, দেশ বিদেশের আস্থা অর্জন করেছি, এটা তো পরিষ্কার। সারা দুনিয়ার আমরা আস্থা স্থাপন করতে পেরেছি, এটা কেউ প্রশ্ন করতে পারবে না। ছাত্রদের গঠিত নতুন রাজনৈতিক দল নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। যিনি রাজনীতি মনস্থির করেছেন তিনি সরকার থেকে ইস্তফা দিয়ে চলে গেছেন, উনি প্রাইভেট সিটিজেন হিসেবে রাজনীতি করবেন, এর কার বাধা দেওয়ার কি আছে? এক পর্যায়ে উঠে আসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা সে প্রসঙ্গ। আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে, এই দেশকেই বড় করতে হবে। কাজে যে মত দল করবে তো বটে, সবকিছু করবে, কারো কোনো এই দেশ থেকে কেড়ে নেওয়ার, এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই। কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে, এটুকুই শুধু। গণ অভ্যুত্থানের পরও ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এখনো ভালো আছে, ভবিষ্যতে ভালো থাকবে বলে জানান প্রধান উপদেষ্টা। অপপ্রচারের ফলে যে ভুল বোঝাবুঝি হয়ে গেছে তা থেকে উত্তরণের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। তারিন সুলতানা, নিউজ 24। দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি বলছি মেঘ দেখা দিয়েছে। আর এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমে। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।